স্বাগত আরও একবার প্রযুক্তি বাংলাদেশে আয়োজন আপনাদের সাথে আছি আমি তানিয়া হারুন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করে গত বৃহস্পতিবার সংসদে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় সংসদের বিশেষ কমিটি, যেখানে গণভোট অধ্যাদেশ, দুদকের ক্ষমতা বাড়িয়ে করা অধ্যাদেশ এবং গুম প্রতিরোধে করা অধ্যাদেশ সহ মোট ২০টি অধ্যাদেশ এখনই বিল আকারে সংসদে উত্থাপন না করার সুপারিশ করা হয়েছে। এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে আগামী ১০ এপ্রিলের পর এগুলো বাতিল হতে যাচ্ছে। অপরদিকে বাকি ১১৩টি অধ্যাদেশের মধ্যে জুলাই অভ্যুত্থানকারীদের দায় মুক্তি দিয়ে করা জুলাই গণ অভ্যুত্থান অধ্যাদেশ সহ ৯৮টি অনুমোদনের জন্য হুবহু বিল আকারে সংসদে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। কাজেই দেখা যাচ্ছে বেশিরভাগ অধ্যাদেশই সরকার সংসদে বিল আকারে উত্থাপন করতে চললেও ২০টি অধ্যাদেশ বাতিল হতে যাওয়ায় বিরোধীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে চলেছে বিএনপি সরকার। এর প্রতিবাদে আজ ১১ দলীয় জোট বিক্ষোভ সমাবেশও করেছে। তারা বলছে, যে সকল অধ্যাদেশ বিএনপি এখন বাতিল ও সংশোধন করছে, অথচ এসব অধ্যাদেশ অন্তর্বর্তী সরকার জারির সময় তারা কোনো বিরোধিতা করেনি এবং ক্ষেত্র বিশেষে কিছু অধ্যাদেশকে স্বাগত জানিয়েছে। এদিকে অধ্যাদেশ নিয়ে সরকারের সিদ্ধান্তে হতাশ টিআইবিও। এসবের পাল্টা জবাবে জুলাই সনদ বিএনপি অন্তরে ধারণ করে জানিয়ে মন্ত্রীরা বলছেন, জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী। এরপরও কিছু দল দেশের মানুষকে বিভ্রান্ত করছে। জুলাই সনদ তথা গণভোট নিয়ে আসলে কে কিভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে? জুলাই সনদ নিজেই স্বতন্ত্র, স্বকীয় ও কার্যকরী হলে বিরোধীদের এই নিয়ে রাজপথে নামার হুমকি কেন? এসব নিয়ে আজকে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিম উদ্দিন আলম এবং আছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন। দুজনকেই আমন্ত্রণ আজকের প্রযত্নে বাংলাদেশে। মোহাম্মদ আব্দুল বাতেন, আপনাকে দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। আপনারা বলছেন গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে সরকার ধীরে ধীরে স্বৈরতান্ত্রিক কাঠামোর দিকে যাচ্ছে এবং জুলাই সনদের গণরায়কে উপেক্ষা করছে। আবার অন্যদিকে সরকার দাবি করছে যে জুলাই সনদ নিজেই স্বতন্ত্র এবং স্বকীয়, কার্যকর। বিভ্রান্তি ছড়ানো হচ্ছে রাজনৈতিকভাবে। একটু জানতে চাই, এই দুই বিপরীত বক্তব্যের মধ্যে আসলে জনগণ কোনটিকে বিশ্বাস করবে এবং কিভাবে বা কোন দল রাজনৈতিকভাবে এই বিভ্রান্তিগুলো ছড়াচ্ছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডিবিসির সেটের সামনে যারা এখন আছেন শ্রোতাবৃন্দকে। দেখুন, জুলাই সনদ একটি স্বতন্ত্র সনদ এবং এটা অটোমেটিক্যালি বাস্তবায়ন হবে, এটা তো কখনো হতে পারে না। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং জাতীয় ঐকমত্য কমিশনের যে দীর্ঘ সময়ব্যাপী যে আলোচনা হয়েছে সমস্ত রাজনৈতিক দল এবং পাশাপাশি সময়ে বিভিন্ন ধরনের সিভিল সোসাইটির লোকেরা বিভিন্ন সভা সেমিনারে তাদের বিভিন্ন পরামর্শ বক্তব্য দিয়েছে। সেটা ছিল যে বিগত ফ্যাসিবাদী আমলের দুঃশাসন থেকে বের হয়ে আসে ভবিষ্যতে দেশ এবং জাতি যাতে একটি সুশাসন প্রতিষ্ঠিত হয়, এই জন্য এই জুলাই সনদের প্রয়োজন ছিল এবং সেটাকে সমস্ত দলমত নির্বিশেষে সবার সমর্থনের ভিত্তিতে এই জুলাই সনদটি প্রণীত হয়েছিল এবং সেটা স্বাক্ষরিত হয়েছে সমস্ত রাজনৈতিক দল কর্তৃক। এবং সেটা বাস্তবায়নের জন্য যে কী প্রক্রিয়া হবে সেগুলোও কিন্তু একমত হওয়া ছিল সকলের। এবং তার ভিত্তিতে একটি ভোট হলো, একই আদেশের ভিত্তিতে গণভোট হলো। দেশবাসীর মধ্যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, যেটাকে আমরা জন আকাঙ্ক্ষা বলি। সাধারণভাবে একটা জন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছিল যে দেশ এখন ফ্যাসিবাদী শাসনের যে ধারাবাহিকতা সেখান থেকে বের হয়ে আসবে। কিন্তু সাম্প্রতিককালে আমরা সকলেই জানি যে অধ্যাদেশগুলোর আইনগত ও সময়ের সীমাবদ্ধতা আছে, আইনের দ্বারা সময়ের সীমাবদ্ধতা দেওয়া আছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সংসদে উত্থাপিত হতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পাশ হতে হবে। যদি বিল আকারে এনে সরকারি দল আনবে বিল আকারে, বিরোধী দলের তো আর বিল আনার সুযোগ নাই। সরকারি দল উত্থাপন করেছে যথাসময়ে। এর একটি কমিটি গঠিত হয়েছে, কমিটি একটা প্রতিবেদন দিয়েছে। কমিটিতে যদিও উভয় দলের সদস্য ছিল, কিন্তু সংসদে সরকারি দল এবং বিরোধী দলগুলোর যে আনুপাতিক যে উপস্থিতি আছে সেই আনুপাতিক হারেই এখানে সদস্য ছিল। এখানে যে প্রতিবেদন দেওয়া হয়েছে তাতে আপনি যেটা বললেন, এই খবরের হেডলাইনে ৯৮টি সরাসরি পাশ করার জন্য প্রস্তাব করা হয়েছে। ২০টি আমরা ধরে নিচ্ছি যে এই ২০টি অধ্যাদেশ
এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে গুম খুন ও প্রতিকার, মানবাধিকার সংক্রান্ত। তো এই গুম খুন সংক্রান্ত অধ্যাদেশ যদি পাশ না হয়, তার মানে কি আমরা গুম খুনকে উৎসাহিত করব? মানবাধিকার সংক্রান্ত অধ্যাদেশ যদি পাশ না হয়, এটা কি আমরা উৎসাহিত করব? তাহলে আমাদের এটা বিশ্বব্যাপী একটা ভাবমূর্তির সৃষ্টি হবে যে আমরা মানবাধিকারের পক্ষে কাজ করতেছি না, এবং এটা বাংলাদেশের জন্য একটা খারাপ কিছু বয়ে আনার পূর্বে বর্তমান যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের ইমেজ কিন্তু ক্ষুণ্ণ হবে সর্বপ্রথম। যে নতুন সরকার ক্ষমতায় বসার অল্প অব্যবহিত পরেই যে পদক্ষেপ নিল, সেটাতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের যে অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। এটা তো মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন করতে পারে। এটা তো অনেক কথা বলার আছে। এই বিএনপির যে জনাব ইলিয়াস আলী, তার স্ত্রীও তো সংসদে আসে, তিনিও তো এটা নিয়ে খুব হৃদয়গ্রাহী বক্তব্য দিয়েছেন। তাহলে কি ওনাকে যেভাবে গুম হয়েছে ভবিষ্যতে এইভাবে বাংলাদেশে গুম হতে থাকবে? কারা গুম হবে? সরকারি দলের সদস্য গুম হবে না বিরোধী দলের সদস্য গুম হবে? এই বিষয়গুলো কি আমরা করব, উৎসাহিত করব? এটা জাতির কেউ উৎসাহিত করে না আমার ধারণা। এই বিএনপির যে বন্ধুরা আছেন তারাও করেন না, কিন্তু তারপরেও তো তারা এই পথে হাঁটছেন। কেন হাঁটছেন এটা বোধগম্য নয়। তবে সরকারের পক্ষ থেকে যেটা বক্তব্য দেওয়া হয়েছে, এটা অটোমেটিক্যালি বাস্তবায়ন হবে, এটাকে বাস্তবায়ন করতে হবে। আর যে 98টা বাস্তবায়ন হচ্ছে অধিকাংশই, যদিও সেগুলো তো হচ্ছে সরকারের শাসন কার্য পরিচালনার সুবিধার্থে নিত্য নৈমিত্তিক কতগুলো বিষয় আছে, সংশোধন, এটা সেটা অনেক কিছু। তো সেগুলো তো গুরুত্বপূর্ণ কিছু না, সেগুলো রুটিন ওয়ার্ক হিসেবেই গিয়েছে। কিন্তু আগামীতে ফেসিবাদী শাসনের করাল গ্রাস থেকে বের হয়ে এসে যে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে দেশে, এই সুশাসন প্রতিষ্ঠা করা, মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে সেটার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, এটার জন্য তো আমাদের এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো, সেগুলো পাশ হওয়া প্রয়োজন। এবং এখন যেসব আপত্তি করা হচ্ছে, এই অধ্যাদেশগুলো কিন্তু অনেক আগের জারি করা। বিশেষ করে গণভোট সংক্রান্ত যে আদেশটির কথা বলা হয়, আদেশটির আইনি ভিত্তি নাই। আদেশটি কিন্তু পাশ হয়েছে গত নভেম্বর মাসের 13 তারিখে। বিএনপি বা কোনো রাজনৈতিক দল এটা নিয়ে নভেম্বর মাসের 13 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হওয়ার পূর্ব পর্যন্ত কোনো রাজনৈতিক দল কোনো অভিযোগ করেন নাই, কোনো আপত্তি করেন নাই। তখন যদি আপত্তি করতো, এটা কিন্তু খতিয়ে দেখা যেত এটা আইনগত ভিত্তি, যে এটার আইনগত ভিত্তি আছে কি না। আইনগত ভিত্তি না থাকলে সময় ছিল তখনও, সেটা সংশোধন করা যেত, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেত, কিন্তু বিএনপি তখন কোনো মন্তব্য করে নাই। জি, নাজমুদ্দিন আলম, যেমনটা কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন বলছিলেন, যে প্রশ্নগুলো উনি রেখেছেন, সেই প্রশ্নগুলো যদি কোট করে আপনার কাছে আসতে চাই, অর্থাৎ 133টি অধ্যাদেশের মধ্যে অধিকাংশই বিল আকারে সংসদে আনা হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি সংস্কার প্রক্রিয়া আসলে চলমান, এগোচ্ছে। কিন্তু একই সঙ্গে 20টি গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশের কথা বলা হচ্ছে, যেমন গণভোট, গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ, যেটি নিয়ে জনাব আব্দুল বাতেনও বলছিলেন, সেগুলো স্থগিত কিংবা বাতিলের পথে। এতে করে নানা মহল থেকে প্রশ্ন উঠছে। তিনিও বলছিলেন যে নির্বাচনী প্রতিশ্রুতি সনদ কিংবা জুলাই সনদের মূল চেতনা থেকে কি সরে আসা হচ্ছে, নাকি গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের মাধ্যমে কি এটা বোঝায় যে আমরা আসলে এটাকে উৎসাহিত করছি কিনা। এই প্রশ্নের জবাব আপনি কিভাবে দিবেন? সেই সাথে বিরোধী দল যেমনটা বলছে যে স্বৈরতান্ত্রিক কায়েম করতে চায় সরকার, এই অভিযোগগুলোকে আসলে আপনারা কিভাবে জবাব দেবেন? আপনাকে ধন্যবাদ, এবং আমার সহ আলোচক মাননীয় সংসদ সদস্য কর্নেল রিটায়ার্ড বাতেন সাহেব, এবং যারা আমাদের বক্তব্য শুনছেন, ডিবিসির শ্রোতামণ্ডলী যারা রয়েছেন, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। দেখুন, আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম, রক্তক্ষয়ী সংগ্রাম, অনেক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে যাচ্ছে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এদেশের জনগণের প্রত্যাশা সুশাসন, একটি ডেমোক্রেটিক গভর্নমেন্ট এস্টাবলিশ করা, দেশে আইনের শাসন কায়েম করা, মানুষের এটা চাওয়া, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। এই জন্য সরকারি দল এবং বিরোধী দল উভয়েরই দায়িত্ব, এবং সকলে এদেশের জনগণ তাদের কাছ থেকে খুব দায়িত্বশীল বক্তব্য, দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। দীর্ঘ 17টি বছর এদেশে গণতন্ত্র নির্বাসনে ছিল, আইনের শাসন ছিল না, অনিয়ম,
গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, লুটপাট, একটা মানে বাজে একটা পরিবেশ ছিল। সেই পরিবেশ থেকে আমরা বহু কষ্টে, বহু সংগ্রামের মধ্য দিয়ে আমরা উত্তরণ ঘটিয়ে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমার আশ্চর্য লাগে, 1 মাসের মানে কিছুদিন হলো এখনই মানে আন্দোলনের হুমকি, সরকার পতনের হুমকি, সরকার স্বৈরাচার হয়ে গেছে। আমার তাহলে দেশের জনগণ তারা কি পাবে, কি প্রত্যাশা করতে পারে আমাদের কাছ থেকে, আমাদের রাজনৈতিক দলের কাছ থেকে কি আশা করতে পারে? দেখেন কত বড় স্যাক্রিফাইস হয়ে গেল। এখানে বিএনপি, জামাত বা এনসিপি সকলেরই স্যাক্রিফাইস ছিল। আমাদের ভিতরে এমন একটা টেন্ডেন্সি কাজ করতেছে, আমার যেটা মনে হয় যে জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনটা মনে করতেছে কেউ কেউ একক কৃতিত্ব। আমার কাছে খারাপ লাগে যে আওয়ামী লীগও মাঝে মাঝে একক কৃতিত্ব দাবি করে স্বাধীনতা যুদ্ধের। আসলে একটা জিনিস আমাকে বলতে হবে, স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব আপনার এদেশের জনগণ, মেজরিটি জনগণ চেয়েছিল, সেই জনগণের কৃতিত্ব। এবং স্বাধীনতার ক্রাইসিসের সময় আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুপ্রাণিত করেছিল এবং উৎসাহিত করেছিল, সাহস জুগিয়েছিলেন। তো এটা একটা পার্ট। কিন্তু সাধারণ জনগণ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে। জুলাই আগস্টের চেতনা স্বৈরাচার, ফেসিবাদ মুক্ত করার জন্য, একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করার জন্য আমি মনে করি এদেশের জনগণের সবচেয়ে বড় ভূমিকা। এখানে যেমন মা বোনদের ভূমিকা, শিশুদের ভূমিকা, আমাদের এদেশের সাধারণ ছাত্র ছাত্রী, শিক্ষার্থী এবং বৃদ্ধ থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা সকলের ভূমিকা, প্রত্যেকটা জনগণের বিজয় আমি মনে করি। জুলাই আগস্টের এটা কেউ কেউ একক কৃতিত্ব দাবি করে। আমি কিন্তু বিএনপি বড় রাজনৈতিক দল হিসাবে আমি একক কৃতিত্ব দাবি করব না, এবং আমার পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনিও বলবেন না যে ওনার একক কৃতিত্ব দাবিদার। যদিও জামাত ইসলামের প্রধান, জামাতের আমির, উনি বিভিন্ন সময় বক্তব্যে বলেছিলেন জুলাই আগস্টের পরে যে এই আন্দোলন সংগ্রামের সবচেয়ে বড় কৃতিত্ব মাস্টার মাইন্ড, এবং যিনি যার কথা না বললেই নয়, ওনার বক্তব্য এখনও আছে ইউটিউবে, কৃতিত্ব তারেক সাহেবকে প্রধান মাস্টার মাইন্ড হিসাবে কৃতিত্ব দাবি করেছেন আপনার আমির সাহেব তার বক্তব্যে বলেছেন, অনেক রাজনৈতিক দলও বলেছেন। যাই হোক, আপনি আমি কিন্তু সেই কৃতিত্ব জামাতের আমিরের একটি বক্তব্য নিয়ে বলছিলেন। জামাতের আমির 3 এপ্রিল একটি কথা বলেছেন, একটি বক্তব্য রেখেছেন সরকারের সমালোচনা করে। সেটি হচ্ছে উনি বলেছেন সরকার বলছে সংবিধানে গণভোট নেই। আমাদের প্রশ্ন, অর্থাৎ বিরোধী দলের প্রশ্ন, দলটির জন্ম যার হাতে তার হাতেই প্রথম বাংলাদেশ গণভোট অনুষ্ঠিত হয়েছিল, তখন কি সংবিধানে সেই গণভোটের প্রভিশন ছিল? তখন যদি এটা জায়েজ হয়ে থাকে, এখন না জায়েজ হয় কিভাবে? এই প্রশ্নটি উনি রেখেছেন। এই প্রশ্নের উত্তর আপনার কাছে জানতে চাই। আসলে ওনারই বক্তব্য ধরে বলছি। দেখেন, সংবিধান এদেশের জনগণের জন্য, মেইন হলো আপনার জনগণের ডিমান্ড অনুযায়ী, জনগণ যেটা চায়, জনগণের জন্য যেটা ভালো, সংবিধানের সংশোধন করা যেতে পারে। বিভিন্ন স্বার্থে বিভিন্ন সময় সংবিধান সংশোধন করা হয়েছে পার্লামেন্ট সার্বভৌম, সেখানে সবচেয়ে সকল আইন সংশোধন করা হয় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কিন্তু সংবিধান আপনাকে, যেমন ধরেন 71 থেকে আমাদের সংবিধানটা তৈরি হয়েছে, সেই সংবিধানকে আপনার অ্যাবলিস্ট করা যাবে না। যেমন অনেকে এটা বলে যে ওটা অ্যাবলিস্ট করতে হবে, ওই ধরনের টেন্ডেন্সি একসময় ছিল, কিন্তু আমরা সেটা না করে আমরা সংবিধানটা সমুন্নত রেখে এখন আমরা জুলাই আগস্টের কিছু চেতনা এটাও আমরা ধারণ করি। 71-এর চেতনা যেমন ধারণ করি, আমরা জুলাই আগস্টের চেতনাও ধারণ করি। এখন জুলাই আগস্টের চেতনাটা আমরা ধারণা করবো। এখন যেহেতু আপনার যেই সংস্কার কমিটি যে মানে মিটিং করেছে, অনেকগুলো মিটিং করেছে, সেই মিটিংয়ে যে সিদ্ধান্ত হয়েছে সেখানে অনেকগুলো বিষয় আমরা একমত হয়েছি, মেজরিটি বিষয়গুলো নিয়ে আমরা একমত হয়েছি, কিন্তু কিছু কিছু বিষয় আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। হ্যাঁ, বেশ 18টা পয়েন্টে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। জামাত ইসলামেরও কয়েকটা পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে। তো এখন উনি রিয়াজ রহমান সাহেব যেই আপনার যে ইয়েটা করেছে জুলাই সনদের জন্য, যে উনি যে হানা ভোটে পাঠিয়েছেন, সেখানে কিন্তু হানা ভোটে কিন্তু সে আমাদের নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাখে নাই। সেই জন্য আমাদের বক্তব্যটা হলো যে আমরা যেই পয়েন্টগুলো আমরা ঐক্যমত হয়েছি, এবং এটা কিন্তু ইন্টারিম গভর্নমেন্টও বলেছে যেই পয়েন্টগুলো ঐক্যমত হবে সেগুলো আমরা পার্লামেন্টে পাশ করব। এখন পার্লামেন্টে মেজরিটি যারা আসছে, এবং হানা ভোট এটারও যেমন একটা গুরুত্ব আছে। হানা ভোটটা তো মেসেজ দেয় একটা, এটা তো একটা মেসেজ
হানাভোট ঠিক আছে, জনগণ রায় দিয়েছে, এটার প্রতি একটা সম্মান দেখানো উচিত। কিন্তু সেটা আমরা আলোচনা করব যে আমাদের কোন কোন পয়েন্টগুলো, সেগুলো আমরা এখন কমিটি হবে, কমিটি বিরোধী দল সরকারি দল সবাই বসে আলোচনা করে আমরা একটা যৌক্তিক সমাধানের দিকে যাব। সেখানে আপনি 1 মাসের মাথায় 1.5 মাসের মাথায় আপনি হুমকি দামকি দিয়ে রাজপথে যাওয়া, এগুলি হাস্যস্কর। এগুলি জনগণ কিন্তু ভালোভাবে নিচ্ছে না। কারণ এই কিছুদিন আগে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে, আবার কতদিন পর পর এই আন্দোলন এটা মানুষে চায় না। এখন দেশে একটা ক্রাইসিস চলতেছে, বিশ্বে ক্রাইসিস চলতেছে, আপনার তেলের সংকট, আর এটা যুদ্ধের একটা ব্যাপার। হ্যাঁ, এই সমস্ত বিলে আমাদের এই সমস্ত নিয়ে আলোচনা নাই। এগুলো কিভাবে সমাধান করা যায়, দেশের জন্য দেশের সংকট কিভাবে নিরসন করা যায়। আর বিশেষ করে আমি মনে করি এটা জুলাই সনদের ব্যাপারে অবশ্যই এটার প্রতি আমাদের একটা রেসপেক্ট আছে। জুলাই সনদের জুলাই আগস্টের যে চেতনা, এই চেতনা আমাদের অবশ্যই আমরা ধারণ করি। আমাদের কেউ বলতে পারবে না যে আমরা এটা ধারণ করি না। কারণ এটাকে ক্যাশ করে কেউ ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, এটা আওয়ামী লীগ চাইবে এখন একটা দেশে একটা বিষদগার সৃষ্টি হোক। তাহলে আসলে বিভ্রান্তিগুলো আওয়ামী লীগ চাইবে, কারা? আওয়ামী লীগের এজেন্ট তো বিভিন্ন জায়গায় আছে, আসলে আওয়ামী লীগের এজেন্ট তো বিভিন্ন জায়গায় আছে। তারা চাইবেই যে একটা গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট যাতে এস্টাবলিশডভাবে সুন্দরভাবে কাজ করতে না পারে, সরকারি দল বিরোধী দল যেন সুন্দরভাবে কাজ করতে না পারে। তারা চাইবে যে একটা ম্যাসাকার করার জন্য কিভাবে একটা আনস্টেবল পজিশন ক্রিয়েট করা যায়, কিভাবে একটা বাজে একটা পরিস্থিতি করা যায়, গভর্নমেন্ট যাতে ব্যর্থ হয়, ফেলিওর হয়। বিএনপি জামাত এই যে একটা গভর্নমেন্ট তৈরি হয়েছে, পজিশন অপোজিশন, এটা যাতে ফেল করে। আর কেউ আছে খালি রাজপথে আন্দোলন, সবাই শুধু আন্দোলন, আসলে কেন সারা জীবন কি আন্দোলনই হবে, সারা জীবনই আন্দোলন হবে? সেই বিষয়টি নিয়ে আমরা আসবো একটি বিরতি নিয়ে। খালি আন্দোলনই চলবে, খালি রক্তক্ষয়ই চলবে দেশের। আমন্ত্রণ আরো একবার প্রযত্নে বাংলাদেশে। কর্নেল মোহাম্মদ আব্দুল বাতেন, বিরতির আগে জনাব নাজিমুদ্দিন আলম বলছিলেন যে সবকিছুর আসলে সমাধান সংসদেও সম্ভব, কিংবা বারবার রাজপথে নামার যে হুমকি, সেটিও আসলে রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর একটা শঙ্কা থাকে। একটু এই প্রসঙ্গে জানতে চাই, জামায়াতের আমিরও জনাব শফিকুর রহমানও বলেছেন যেমন আমরা আগে নেমেছি এখনো আবার নামবো, রাজপথের কথা তিনি বলছেন। সংসদে কি সমাধান সম্ভব নয়? রাজনৈতিক উত্তেজনা বাড়ার যেই শঙ্কা রয়েছে, আপনারা যদি রাজপথে নামেন, সেটি নিয়ে আসলে সেই অস্থিরতা বাড়ার যে ঝুঁকি তৈরি হচ্ছে, সেটা কেন সংসদে সমাধান সম্ভব নয়? আচ্ছা, সংসদের গঠনটা তো আমরা জানি। এবারে বিএনপি 200-এর অধিক আসন পেয়েছে, আর অপোজিশন জামায়াত ইসলামী 68, অন্যান্য দলগুলো মিলে সম্ভবত 77 হবে, প্লাস স্বতন্ত্র সদস্য আছে 6 জন সম্ভবত, নাকি নাজিম ভাই 6 জন না 7 জন? 6 জন। এবং এই স্বতন্ত্র সদস্যগুলো কিন্তু ইন আদার ওয়ার্ডস তারা বিএনপির লোক। হয়তো অল্প সময়ের মধ্যে তাদের যেটা আছে, কি বলে ওটাকে, বহিষ্কার আদেশ প্রত্যাহার হবে এবং তারা ফিরে আসবে, না আসলেও কিছু যায় আসে না। এখন এই সংসদে যদি বিএনপি কিন্তু কি যেন একটা স্লোগান আছে, সকলকে নিয়ে বাংলাদেশ, বা সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ যেতে হতো। আমাদের কিন্তু অলরেডি একটা তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে। এই অধ্যাদেশগুলো যাচাই বাছাই করার জন্য যে কমিটি করা হয়েছিল, সেখানে আনুপাতিক হারে সম্ভবত 18 সদস্যের কমিটির মধ্যে আমাদের ছিল 3 জন। তো তাদের সঙ্গে যে মিটিং হয়েছে, সেখানে যে অভিজ্ঞতা হয়েছে, আমি ওনাদের মুখ থেকেই কিছু কথা শুনেছি আমাদের কোনো একটা পরামর্শ সভায়, যে ওনারা কিছু বিষয়ে কিছু রিকোয়েস্ট করেছিলেন, কিছু সংশোধনী, মানে ওনাদের ওপিনিয়নগুলোকে এইভাবে কিছু অ্যাকোমোডেট করা যায় কিনা, কোনোটাই শোনা হয় নাই। তো এখন যখন বিএনপি যদি এই 200-র নিচে সিট পেত, তাহলে কিন্তু জুলাই যে সনদের যে ধারাগুলো, এগুলো কিন্তু অক্ষরে অক্ষরে পালিত হতো। কারণ ওনাদের যদি সংবিধান সংশোধন করার মতো সংখ্যাগরিষ্ঠতা না থাকতো সংসদে, তাহলে ওনারা এই পদক্ষেপ নিতেন না। যেহেতু ওনাদের 200-র বেশি আসন হয়েছে, ওনারা এখন নিজেদের মতো করে সংবিধান সংশোধন করতে পারবে। ওই জন্য আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে তারা বলতেছে সংবিধান সংশোধনের কথা, কিন্তু আমাদের কিন্তু গণভোট হয়েছে সংবিধান সংস্কারের জন্য, এবং গণভোটটাকে বলতেছে বিএনপির পক্ষ থেকে যে এটা বাতিল করবে। ঠিক আছে, মানে আমরা যদি একটা উদাহরণ দেই, যে অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যে একটা কাজ সংগঠিত হয়ে গেছে,
এবং তার ফলাফল এখন বিদ্যমান, ভোটের ফলাফল আমাদের সামনে বিদ্যমান। সেই আদেশটা কিভাবে বাতিল হয়? ভোট তো এই আদেশটা আসলে কিভাবে বাতিল হয়, এই প্রশ্ন তুলে তো নাজিমুদ্দিন আলমের কাছে আমি আসবো। তার আগে একটু প্রশ্ন রাখতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন, এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আসলে নেপথ্যে কারা আছেন, এটা নিয়ে আসলে কারা আসলে আছেন, কাদেরকে বোঝানো হয়েছে আপনাদের দলের পক্ষ থেকে বা আপনাদের যে সমঝোতা রয়েছে এনসিপির পক্ষ থেকে, কাদেরকে বোঝানো হচ্ছে একটু জানতে চাই। আচ্ছা, এগুলো যদি আপনি প্রশ্ন করেন তাহলে তো কথা বলার সুযোগ থাকতে হবে, বাট এত খোলামেলা কথা কি বলা যাবে? বলা যাবে, আপনি বলুন। বলা যাবে না? আচ্ছা, তাহলে তারেক রহমান সাহেব যখন বললেন ওনার মার শয্যাশায়ী, মৃত্যুশয্যায়, উনি যখন বললেন যে উনি দেশে আসার সিদ্ধান্ত এককভাবে নিতে পারেন না, আবার কয়েকদিন পরে উনি দেশে আসলেন, তারপরে একটা বিদেশি পত্রিকায় খবর প্রকাশিত হলো, এইসবের মধ্যে থেকে কিন্তু আমরা কোনো উত্তর পাই না, কোনো সিগন্যাল পাই না। আমার তো মনে হয় যে এই গুম প্রতিরোধ অধ্যাদেশ, তারপরে মানবাধিকার সংক্রান্ত যে অধ্যাদেশ, দুর্নীতি দমন সংক্রান্ত যে অধ্যাদেশ, এগুলো বাতিলের পিছনে এগুলো বিএনপির কোনো নেতা বা সংসদ সদস্য স্বেচ্ছায় বাতিলের পক্ষে মতামত দেয় নাই। এগুলো কোথাও না কোথাও থেকে প্রেশার আছে। মানে এ ব্যাপারে দেশবাসী খুবই সচেতন, তারা এটা জানে। আমরাও বুঝি, নাজিম ভাই যেটা বলছি যে এই কয়েকদিন আগে একটা আন্দোলন হলো, এখন কি মানুষ আন্দোলনের জন্য প্রস্তুত? মানুষ তো আন্দোলনের জন্য হয়তো বা প্রস্তুত নয়। দেশে এখন জ্বালানি নিয়ে অস্থিরতা চলতেছে, বৈশ্বিক পরিস্থিতি কিন্তু এখন কোনো আন্দোলন করার জন্য মানে সমর্থন করে না। বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ নিয়ে যে অবস্থা বিদ্যমান, কিন্তু তারপরেও তো মানুষকে সম্পৃক্ত রাখতে হবে। মানুষকে সম্পৃক্ত রাখার জন্যই কিন্তু মানুষের কাছে হাজির হতে হয়েছে। সংসদে সম্ভব হলে তো রাজপথে যাওয়ার প্রয়োজন ছিল না। আপনারা জানেন যে ডক্টর শফিকুর রহমান বলেছিলেন যে যেহেতু গণভোট হয়েছে এবং সংসদে আলোচনা হয়েছে, অধ্যাদেশটার নাম হচ্ছে গণভোট জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার আদেশ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, এটা নিয়ে তো আলোচনা, এটা নিয়ে আপত্তি। জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, তো যদি সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে যে সংসদীয় বিশেষ কমিটিটা হবে সেটার জন্য এই সংস্কার সংক্রান্ত বিশেষ কমিটি হয়। কিন্তু বিরোধী দল কিন্তু এটা শোনে নাই। ডক্টর শফিকুর রহমানের একটা প্রস্তাব ছিল যে আলোচনাটার ফলপ্রসূ হওয়ার জন্য যদি সমান সংখ্যক সদস্য নেওয়া হয় উভয় দল থেকে, সেটাও কিন্তু ওনারা শুনে নেয়। এটা ওনারা অনেকটা হাসি তামাশা করে উড়াই দিয়েছে। তো এখন সংসদের অভিজ্ঞতার ভিত্তিতেই তো এই বিরোধী দলগুলো বাইরের প্রোগ্রামটা দিয়েছে, ইচ্ছা করে যায়নি বাইরে। আপনার মেসেজ তো আপনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মেসেজ দিতে পারেন, পার্লামেন্টে কথা বলতে পারেন, তারপরে বিশেষ কমিটি সবগুলো মাধ্যম ব্যবহার করে আমরা মেসেজটা মাননীয় সংসদ সদস্য, আপনাদের যে এখন এই যে সংকটটা নিরসনের তো সমাধানের পথ আছে। আপনাদের কমিটি হবে, একটা কমিটি আমাদের, আমি যেটা জানি যে কমিটি গঠন করতেছে, এটা সংস্কার কমিটি না, সংবিধান সংশোধন কমিটি করতেছে। হ্যাঁ, ওইখানে বসে আপনাদের যে আমাদের যে নোট অফ ডিসেন্টগুলো যে আছে, যেগুলো আমরা ঐক্যমত হয়েছি, আমরা তো বেশ কিছু পয়েন্টে সকল রাজনৈতিক দল আমরা বসে ইন্টারিয়াম গভর্নমেন্টের সময় ঐক্যমত হয়েছি না, কিন্তু নোট অফ ডিসেন্ট ছাড়া হয়েছে। আচ্ছা, না, আমরা যে ঐক্যমত হয়েছি ওই বিষয়গুলো আমরা ঐক্যমত হয়ে যে কয়টা বিষয়ে আমরা ঐক্যমত হয়েছি ওইটা আমরা পাশ করে ফেলি। ওইটা কমিটির বৈঠকে আলোচনা করেই সমাধান করতে হবে। আমরা তো কমিটি বয়কট করি নাই, আমরা আসি। হ্যাঁ, সেই কমিটিতে আরেকটা যেটা বলতেছেন 50%, এটা যে আপনারা ডিমান্ড করতেই পারেন, কিন্তু নিয়ম অনুযায়ী তো 50% এটা হয় না। যদি 50% হয় না এই কারণ আপনার পার্লামেন্টে যে সংসদ সদস্যের সংখ্যানুপাতে তো আপনাকে ওইটা ডিস্ট্রিবিউট করতে হবে। সবার উপরে বাংলাদেশকে মনে করেন, হ্যাঁ, বৃহত্তর স্বার্থে তো আপনার ছাড় দিতেই পারেন, কিছু ছাড় দেওয়া যায়, ঠিক আছে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে। তবে আমাদের সবচেয়ে বড় কথা হলো যে বিএনপি, জামাত এবং এনসিপি এদের অনেক স্যাক্রিফাইস ছিল এই ফ্যাসিবাদকে মুক্ত করার জন্য। তারা অত্যন্ত সহনশীলভাবে দেশ ও জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের গণতন্ত্রের প্রশ্নে, আইনের শাসনের প্রতিষ্ঠা করার জন্য, দেশের জনগণকে শান্তি দেওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত, আমি এটা মনে করি, বুঝছেন। তা নাহলে মানুষে আমাদেরকে একদম ঝাড়ু দিয়ে পিটাবে।
কারণ এইভাবে এরা কি শুরু করছে, এই মাত্র আন্দোলন করলাম, এত স্যাক্রিফাইস করলাম, জনগণ ঘর থেকে বেড়ে আসছে, ছোট ছোট বাচ্চারা বেড়ে আসছে, বাচ্চার মারা বাবারা চলে আসছে যারা রাজনীতি করে না। ভাই মানে এটা ঐতিহাসিক ঘটনা ঘটছে জুলাই আগস্টে। উত্তর গেটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে জনগণকে যে স্যাক্রিফাইসটা করলো সেটাকে সরকার মূল্যায়ন করছে না, মূল্যায়ন করবে এই কথাটা জনগণকে জানিয়ে দেওয়ার জন্য মূল্যায়ন কেন করবে না ভাই? আমাদের তো অনেক স্যাক্রিফাইস হচ্ছে একটা মাধ্যম। আমাদের জিয়া পরিবার সংবাদ সম্মেলন আছে, মিডিয়া আছে, টক শো আছে, বিভিন্ন মাধ্যমে আমরা শুনে মূল্যায়ন কেন করবে না? আমাদের পার্টির চিফ, সে সবচেয়ে জিয়া পরিবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত। তারেক রহমান সাহেব তার ভাইকে হারিয়েছে, শিক্ষা নিচ্ছে কি বেগম খালেদা জিয়াকে তার মাকে কিভাবে হারিয়েছে দেখেন, চিকিৎসা নিতে পারে নাই। তা আমাদের কতগুলো ছেলে মারা গেছে, আমাদের জুলাই আগস্টে প্রায় 450 মারা গেছে। তা আমাদের যে স্যাক্রিফাইস, সুতরাং আমরা এটাকে সম্মান করব না, আমরা আওয়ামী লীগের সাথে আমরা আপোষ করব, এটা প্রশ্নই আসে না। আপনাকে জুলাই আগস্টের প্রতি আমাদের রেসপেক্ট থাকবে, আপনার আলোচনার মাধ্যমে আলোচনার টেবিলে সমাধান করেন, এটা সবচেয়ে ভালো হবে। আর যদি আমরা কিছু ভুল ত্রুটি করি, হ্যাঁ আমরা যদি ভুল ত্রুটি করি সেগুলো আপনার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পার্লামেন্টে বলেন, সেগুলো মেসেজ পত্রপত্রিকা আসবে, জাতি দেখবে আলোচনার মাধ্যমে। এখন আপনারা ওই পয়েন্টে আসেন যে লুটপাট হলো এত টাকা পয়সা, সেই টাকা পয়সা কিভাবে ফেরত আনা যায়, এদেশে কিভাবে আমাদের রিজার্ভ বাড়ানো যায়, কিভাবে যারা যারা খুন করলো জুলাই আগস্টে, 5ই মে পিলখানার ঘটনা, সেনাবাহিনী যে 57 জন অফিসার মারলো এই যে ভারতের সহযোগিতায়, এগুলি নিয়ে আলোচনা করেন, এগুলির বিচার করেন, দ্রুত বিচার করেন এবং কার্যকরী বিচার করেন, আসল জায়গায় আসেন, আলোচনার মাধ্যমে আসল জায়গায় আসেন, করবে এই বিষয়গুলো। হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আসেন, এই বিষয়গুলো সামনে নিয়ে আসেন। আর এই দেশের সংকট, আশা করি সরকার এগুলো বিচার করবে, করা উচিত, তাহলে জনগণ ছাড়বে না। এই আলোচনায় আবারও ফিরবো, একটি বিরতি নিতে হচ্ছে আমাদেরকে। প্রযোজনে বাংলাদেশে এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার প্রযোজনে বাংলাদেশে। জনাব মোহাম্মদ আব্দুল বাতেন, আপনাদের যদি আমি বলতে চাই, কিছু বক্তব্য ঘিরে কিছু প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন বিএনপি ভয়ঙ্কর স্বৈরাচারী রূপে আসতে চায়, সেই সাথে আবার নাগরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন স্বৈরশাসনের পথে হাঁটতে পারে বিএনপি। এমন বেশ কিছু বক্তব্য আপনাদের পক্ষ থেকে এসেছে। সরকার আবার অন্য পক্ষ থেকে বলছে অধ্যাদেশ বাতিল মানে যে সংস্কার বন্ধ তা নয়, বরং আরও শক্তিশালী আইনের জন্য সময় নেওয়া হয়েছে। এই যে সময় নেওয়া হচ্ছে, তারা যিনি কথাটি উল্লেখ করেছেন, তারপরেও এই ধরনের বক্তব্য স্বৈরাচারী রূপে আসতে চায়, এই ধরনের বক্তব্য কেন? না, এখন সরকার এই 133টা অধ্যাদেশের মধ্যে যেগুলো ল্যাপস করার প্রক্রিয়া সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে, এবং আমরা ধরেই নিচ্ছি যে 12 এপ্রিলের মধ্যে এগুলো ল্যাপস হয়ে যাবে। ল্যাপস মানে এগুলো বাতিল হয়ে যাবে। তো এগুলো যদি বাতিল হয় তাহলে তো স্বৈরাচারী শাসন আসবেই দেশে। মানে গুমের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ না থাকে, কিন্তু সেই যে গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে অতীতে গুম খুন হয়েছে, ইলিয়াস আলী ভাইকে কে উঠায় এনেছে, কোথার থেকে উঠায় এনেছে, কোথায় ডেড বডি ফেলছে, এখন তো আমরা খবরের কাগজে পাচ্ছি। কারণ ওই সময় যিনি কারিগর তিনি এখন কাস্টডিতে আছেন এবং তার রিমান্ডে আছেন। তো সেই সংস্থা তো এখনও আছে। সেই সংস্থা কি কোনো পরিবর্তন হয়েছে, কোনো সংস্কার হয়েছে? হয়নি। ডিজিএফআইয়ের কোনো সংস্কার হয় নাই। গোয়েন্দা সংস্থাগুলোর একটারও বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনে হয়নি। কিছু লোক এখান থেকে সেখানে গেছে, এটা তো রুটিন ওয়ার্ক হিসেবেও হয়, এক জায়গায় তো সকলে থাকবে না। তাদের যে কার্যপরিধি, এই কার্যপরিধি তো রিডিফাইন করা হয়নি এখনও। কাজে তারা ওই কাজে এখনও ব্যস্ত থাকবে। তাই যদি থাকে এবং কোনো যদি প্রতিরোধ না থাকে, তাহলে তো তারা আগের মতোই কার্যক্রম চালু রাখবে। দুর্নীতি দমন কমিশন যে অধ্যাদেশ, সেখানে যদি সংশোধন হয়, হ্যাঁ ওনারা বলছে যে আরও শক্তিশালী করে অধ্যাদেশগুলো আনার ব্যাপারে। এই কথার উপরে তো আস্থা নাই, দেশের মানুষের আস্থা নেই। কারণ বিএনপি যে অনেক আগে 31 দফা তাদের কর্মসূচি দিয়েছিলেন, তার প্রথম কথা ছিল সংস্কার, দেশের সংবিধান সংস্কার করবে। এখন তো তারা 72 সংবিধানকে সংস্কার করবে না। তারা খুব সুস্পষ্টভাবে অবস্থান নিয়েছে 72 সংবিধানের পক্ষে। 72 সংবিধান হচ্ছে স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার একটা কারখানা, এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত। সরকার তাদের ইচ্ছা মতো বিচার বিভাগের বিচারপতি নিয়োগ করবে,
তাদের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদেরকে নিয়োগ করবে, নির্বাচন কমিশনের যে চিফ ইলেকশন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের তারা নিয়োগ করবে। এই যদি হয় তাহলে তো সুশাসন প্রতিষ্ঠার কোনো সুযোগ দেশে থাকবে না, কারণ ওই সব সাংবিধানিক সংস্থাগুলো যারা সঠিকভাবে কাজ করলেই শুধুমাত্র দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়, তারা কি করবে, তারা ওই সরকারের প্রধান ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য তাদের ইচ্ছা মতো কাজ করবে, তাদের স্বার্থ ও স্বার্থের অনুকূলে তারা সবসময় কাজ করবে, তাহলে তো আবার সেই ফেসিবাদী শাসন হবে। জি জি, নাজিমউদ্দিন আলম আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে বিনিয়োগের প্রতিবন্ধকতা সহ দেশের ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই কিন্তু বিনিয়োগে বাধার কথা বলে আসছিলেন। আপনার দৃষ্টিতে জানতে চাই মূল প্রতিবন্ধকতাগুলো কোথায় এবং সেগুলো দূর করতে আসলে সরকারের কি কি কাঠামোগত পরিবর্তন আসতে যাচ্ছে, একটু সংক্ষেপে জানতে চাই। না, মাননীয় প্রধানমন্ত্রী তো সেই প্রতিবন্ধকতা দূর করার জন্যই তো শীর্ষ ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসে আলোচনা করে সেগুলো ফাইন্ড করে সমাধানের দিকে যাবেন। এটা উনি যথাসময়ে সঠিক পদক্ষেপই নিয়েছেন। আমি যেটা বলতেছি যে মাননীয় সংসদ সদস্য যে বললেন যে ৭২-এর সংবিধান সেটা সেখানে কিছু কিছু স্বৈরাচারী যে মানে মনোভাব যেগুলো আছে সেগুলো তো সংশোধন করা যাবে। আমাদের তো ৩১ দফায় যে এখানে রয়েছে যে সংস্কার তো আমাদের করতে হবে, সংস্কারের তো আমরা বিপক্ষে না। সংস্কার করতে চাচ্ছে না কেন? সংস্কার সংশোধনের কথা বলে, এই জন্য তো আমরা সংশোধনী না সেই জন্য তো আপনাদের সংবিধানের অনেক কিছু সংশোধন করা যায় না, আর সংশোধন করলে সেটা কোর্টে যাওয়ার বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। সংস্কার করলে একবারই জনগণের চাহিদা অনুযায়ী যাতে স্বৈরাচারী শাসন দ্বিতীয়বার না আসে, এই জন্য এর যে বেসিক জিনিসগুলো সেগুলো পরিবর্তন করা যাবে, ক্যারেক্টারটা পরিবর্তন করা যাবে। আপনাকে এখন ক্যারেক্টারটাই হচ্ছে স্বৈরাচারী, সেই ক্যারেক্টারটা চেঞ্জ করার জন্যই তো আমরা ঐক্যমত হয়েছি না। 30টা পয়েন্ট, অনেকগুলো পয়েন্টে তো আমরা একমত হয়েছি না বিএনপিতে, ওই সংস্কারের কমিটিতে। আচ্ছা, তারপরে আবার এগুলোতে যেমন সার্চ কমিটির মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের প্রধানকে করা হবে। এখন দুর্নীতি দমন কমিশনের যিনি প্রধান ছিলেন তাকে একরকম বাধ্য করা হলো এখান থেকে চলে যেতে। এখন কিন্তু দুর্নীতি দমন কমিশন একটা নন ফাংশনাল প্রতিষ্ঠান হয়ে আছে। এখন যদি প্রধানমন্ত্রী তার পছন্দ মতো লোক দেয় ওখানে, তাহলে কি হবে? উনি কি করবেন? উনি তো আবার পারপাস সার্ভ করবে প্রধানমন্ত্রী। স্বৈরাচার যদি আপনার শাসক যদি স্বৈরাচার হতে চায়, স্বৈরাচারের পতন পরিণতি কি হয়েছে, কি মানে দাঁড়াইছে আপনি দেখেন নাই? সেই শিক্ষা তো ইতিহাস থেকে কেউ নেয় না। শোনেন, ইতিহাসে আপনি দেখেন স্বৈরাচার থেকে গণতন্ত্র পুনরুদ্ধার করছে জিয়াউর রহমান, কোনো সন্দেহ নাই। আচ্ছা, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র আসছে। জি, আচ্ছা, তার উত্তরসূরি তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া উনি সংসদীয় পদ্ধতি চালু করেছেন। এই পর্যন্ত ঠিক আছে, উনিও গণতন্ত্র। আচ্ছা, এখন ওনারই সন্তান, আচ্ছা ওনারই সন্তান স্বৈরাচার হবে, প্রশ্নই আসে না। আমাদের লক্ষণ দেখছি স্বৈরাচার না, আরো আপনারা বসেন, আলোচনা করেন, আরো সংশোধনী ইনশাআল্লাহ আমরা আশা করি। হ্যাঁ, উনিও তার সন্তান, তারা সবচেয়ে সাফারার, তারা স্বৈরাচারের পথে হাঁটবে, স্বৈরাচার হবে, স্বৈরাচারের পরিণতি কি এটা উনি ভালো জানেন, আমরা এদেশের মানুষ সবাই জানি। জি, জনাব নাজিমউদ্দিন আলম এবং মোহাম্মদ আব্দুল বাতেন দুজনকেই ধন্যবাদ আজকের প্রযুক্ত বাংলাদেশের সময় দেওয়ার জন্য। শেষ করছি প্রযুক্ত বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।